4 মাসের প্রেগনেন্সিতে এত বেশি কষ্ট করতে হবে ভাবতেও পারিনি। অনেকেই আমাকে কমেন্টসে বলেছে, "জুনেনা এইভাবে করে হাঁটে কেন? ওর পা বাঁকা নাকি? ওর পা বাঁকা, ওকে ডাক্তার দেখান।" আচ্ছা, একটা পোস্ট দেওয়ার পরে তোমরা যদি কোনো কমেন্টস না করো বা তোমাদের যদি মতামত না জানাও, তাহলে কি ভালো লাগে বলো? একেকজন একেক মত থাকতেই পারে, সমস্যা নেই। কিন্তু আমি তো বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবাররা কী চায় বা ওদের কাছে কোনটা ভালো লাগে। এইভাবে করে আমাকে ঠকানোর কোনো কারণ ছিল না। সবাইকে তো আর কমেন্টসে ওইভাবে করে সব কিছু বলা যায় না। যদি কারো পার্সোনাল কিছু জানার থাকে বা জিজ্ঞাসা করার থাকে, তাহলে তোমরা আমার ফেসবুক পেজে জয়েন করতে পারো। সময় চলে যায় কিন্তু স্মৃতি রয়ে যায়। স্মৃতির পাতা শুধু আওড়াতে থাকি সেই সময়ের দিনগুলো, সেই স্মরণীয় দিনগুলো। এটাই তো জীবন। জীবনে কখনো কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না, সব কিছুই ক্ষণস্থায়ী। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 10টার মতো বাজে। বাবারা অফিস চলে গিয়েছে। ভাত খাবো, ভাত রান্না করে নিয়েছি। বাচ্চাদেরকেও ভাত দিব, যেহেতু তরকারি আছে অনেকগুলো। তো এই কারণে আর কোনো নাচা বানানোর ঝামেলা করিনি। তাছাড়া আজকে আমাকে একটু স্কুলে যাওয়া লাগবে, স্কুলে একটু কাজ আছে। যদি না ঘুম থেকে উঠে গিয়েছে, তো যদি নাকি কিছু ভাত দিয়ে দিচ্ছি, আমি খেলে বা আমার সাথে খেতে যাবে। তো অল্প করে ভাত দিচ্ছি, দেখি খায় কি না। ও না ইদানিং ভাত খায় না, ভাত দিলে অল্প একটু খেয়ে পুরো শরীরে মা খায়, ভাতগুলো নষ্ট করে ফেলে। এখন ওকে আমি খাওয়াতে চাই, তাও পাই না। ও আমার হাতে খাবে না, ও নিজ হাতেই খাবে। আচ্ছা, নিজ হাতে খাক, সমস্যা নেই, কিন্তু ও তো খায় না, একটু খেয়ে ভাতগুলো নষ্ট করে ফেলে। সাওদাকে আমি ভাত খাওয়াই দিই, এটাই ভালো হয়েছে। ভাত খাওয়াই দেওয়াই ভালো। অন্তত পেট ভরে তো খাওয়ানো যায় যতটুকু বাচ্চারা খায়, কিন্তু নিজে হাতে খেলে তো সেটাও খাওয়ানো যায় না। দেখা গেল যে নিজের মন মজবুতে খায়। প্রথম কয়েকদিন ভালোই খেয়েছিল, কিন্তু এখন ইদানিং সে খেতে যাচ্ছেই না। মানে ভাত দিলে সে খুব অল্প খায়, মানে খায়ই না বলতে গেলে। আমি ওকে খাওয়ানোর অনেক চেষ্টা করি, মায়ের দিই, বকা দিই, কিন্তু কোনো লাভ হয় না, সে খায়ই না। মানে আমি যে ওকে নিয়ে কী করবো কিছুই বুঝতে পারতেছি না। অনেকেই আমাকে কমেন্টসে বলেছে, "জুনেনা এইভাবে করে হাঁটে কেন? ওর পা বাঁকা নাকি? ওর পা বাঁকা, ওকে ডাক্তার দেখান।" এরকম অনেকেই কমেন্টস করেছে। আসলে আপুরা, ওর পা বাঁকা নয়। প্যাম্পার্স পরাতে ও এভাবে হাঁটে। এভাবে কিন্তু সাউদা হেঁটেছিল। তখন আমারও মনে হয়েছিল যে পা বাঁকা। পরে সখিনা বলেছিল যে, "পা বাঁকা না, প্যাম্পার্স পরাতে এভাবে করে হাঁটতেছি। প্যাম্পার্স ছাড়া হাঁটান, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে।" আসলেই হয়েছে তাই। প্যাম্পার্স পরানো ছাড়া হাঁটানো শুরু করেছি, ওর হাঁটা ঠিক হয়ে গিয়েছিল। আসলে সারাদিনে এত কাজের চাপ, দেখা গেল যে বাচ্চারা পটি করলে সেটা সাফ করা অনেক কষ্টকর হয়ে যায়। তাছাড়া এই অবস্থায় মাথা নুয়ে কাজ করতে অনেক কষ্ট হয়, জানটা বের হয়ে যায়। এমন তো না যে এক জায়গায় পটি করলো, সুন্দর করে সাফ করে দিলাম। দেখা গেল যে পটি করার পর হাঁটে, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায়, তো এইগুলো মুছতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। তাই আমি জুনেনাকে আর সাওদাকে দুজনকেই প্যাম্পাস পরিয়ে রাখি। তবে এখন থেকে ঠিক করেছি যে অ্যাটলিস্ট জুনেনাকে প্যাম্পাস পরিয়ে রাখার, সাওদাকে না পরা বা জুনেনাকে একটু কম সময় পড়ানোর। কারণ ওদেরকে প্যাম্পাস পরাতে পরাতে ওদের পটি পিড়ি সময়টা ঠিক করতে পারতেছি না। আমি অলস হয়ে গেছি। ওরাও মনে করে যে প্যাম্পাস ছাড়া থাকতে পারে না বা প্যাম্পাস ছাড়া পটি ঠিকভাবে করতে পারে না। জায়ান সারকে তো আমি অনেক আগেই পটি বাথরুমে করার অভ্যাস করেছিলাম, কিন্তু জুনেনা সাওদাকে সেটা পারছি না, বিশেষ করে সাওদাকে। সাওদা এখন বাথরুমে গিয়ে প্রস্রাব করে, প্রস্রাব আসলে বাথরুমে গিয়ে করে, কিন্তু পটিটা সে করে না। অনেক সময় ভুলে যায় বা পটিটা সে কমোডে বসে না। ওকে অনেক ট্রাই করেছি, কমোডে এখন বসে, বাট পটি আসলে আর বলে না। তো সেক্ষেত্রে আমার কষ্ট হয়ে যায়, তাই রাতেরবেলা শোয়ার সময় সাওদাকে প্যাম্পাস পরিয়ে রাখি। ও প্রায় সময় সকালবেলা পটি করে, তো দেখা গেলো যে প্যাম্পাস পরানোর পরে সকালবেলা ঘুম থেকে উঠলে পটিটা করলে আর সমস্যা হয় না। সারাদিন আর পরাই না প্যাম্পাস। রাতেরবেলা প্রস্রাব করলে দেখা গেলো যে কোনো সমস্যা হয় না। ওই দেখো, এক নালা ভাত খেয়েছে, এখন আর খেতে যাচ্ছেন না। মানে এক নালা ভাত যে খেয়েছে, এটাই মনে হয় অনেক বেশি হয়ে গিয়েছে ওর জন্য। তারপরও ওকে জোর করে পরে ভাত খাইয়েছিলাম, কারণ জুনেনে ভাত খায়নি। জুনেনের ভাতগুলোই সাওদাকে খাইয়ে দিয়েছিলাম। আমি বাইরে বের হব, তো দেখি সাওদা কান্নাকাটি করতেছে, তো ওকে বিস্কুট দিলাম। ভাবলাম বিস্কুট পেলে চুপ হয়ে যাবে, কিন্তু বিস্কুট দেওয়ার পরে সে খাচ্ছে না। আসলে ওর তো পেট ভরা, মানে ওকে তো ভাত খাইয়েছিলাম, এই কারণে আর বিস্কুট খাচ্ছে না। এদিকে আবার জানি না ভাত তেমন খায়নি, তো এই কারণে সে বিস্কুট খাচ্ছে। পরে মনে হলো যে বিস্কুটটা দেওয়াই ভুল হয়েছে, ও তো বিস্কুটটা খাচ্ছে না। সমস্যা নেই, বিস্কুটগুলো পরে আমি ডিব্বায় ভরে রেখেছি, পরে ওদেরকে খাওয়াবো। আমার এই গাছগুলোকে আসলে খুব বেশি যত্ন নেওয়া হয় না, পানি দেওয়া হয় আবার হয় না। এত শখ করে গাছগুলো নিয়ে এসেছিলাম নোয়াখালী থেকে। আমার বারান্দায় শুধুমাত্র মানি প্ল্যান্ট গাছগুলোই আসে, কারণ এগুলোই ভালো থাকে, অন্য গাছগুলো ভালো থাকে না। আমার অনেক ইচ্ছা অনেক ধরনের গাছ লাগানোর। একে তো বারান্দায় একটা জায়গা কম, তার মধ্যে আবার শরীরে অবস্থা, গাছ লাগালে তো হবে না, গাছের যত্ন নিতে হবে। যত্ন না নিলে কোনো গাছই ভালো থাকে না।
বৃষ্টি হচ্ছে প্রচুর। আমি আবার বোরখা পরলাম, বের হব। এখন বৃষ্টি হচ্ছে, বলো তো কী করি, কীভাবে বের হব? এইদিকে আবার একটা সমস্যা হয়ে গিয়েছে, সকাল থেকে বাসায় কারেন্ট নেই। মনে হচ্ছে না যে বিকেলের আগে কারেন্ট আসবে। জায়ান আর সায়রা ঘুমিয়ে আছে। তো এই দুইটা বাচ্চাকে একা রেখে কীভাবে বেরাবো? ওরা জেগে থাকলেও হয়তো, বা যদি কারেন্ট থাকতো টিভিটা অন করে দিতাম, ওরা বসে বসে টিভি দেখতো। তো এখন তো সেটাও পারতেছি না। কিছুক্ষণ পর অবশ্য সায়রা ঘুম থেকে উঠেছে, কিন্তু জায়ান ঘুমিয়ে আছে। তারপরও কারেন্ট নাই, এই অবস্থায় কিন্তু বাচ্চাদেরকে রেখে যাওয়া যায় না, কারণ এমনিতে ওরা অনেক দুষ্টামি করে। টিভি ছাড়া থাকলে দুষ্টুমিটা কম করে, একটু টেনশনমুক্ত থাকা যায়। কিন্তু টিভি না চললে ওরা অনেক বেশি দুষ্টামি করে, অনেক বেশি ঝামেলা করে, ঘরের ভিতরে চিল্লাচিল্লি হুলস্থুল, মানে ফিকাফিকি অনেক কিছু করে। ভয় লাগে যে কোন সময় না কোন বিপদ ঘটে যায়। তাই আর বের হলাম না। তাছাড়া শরীরটাও কাঁদতে লাগতেছে, ভাত খাওয়ার পর শরীরটা অনেক দুর্বল লাগে। তাই একটু শুয়ে রইলাম। বৃষ্টি হচ্ছে আর আমি শুয়ে আছি এই রুমে, বাচ্চারা সব ওই রুমে আছে। শোয়া থেকে ওঠার পরে খুব খারাপ লাগছিল, তখন একটু ওসেলাইন খেয়ে নিলাম। তারপর মনে হলো যে একটু চা খাই, চা বানিয়ে নিলাম। আদা নেই, আদা শেষ হয়ে গিয়েছে। বাবুর আবাকে বলেছিলাম আনতে, উনি আনতেছেন না, মনে হচ্ছে আমাকে কিনে আনতে হবে। আমার প্রিয় লক্ষ্মী আপুরা, লাইক কি করেছো? নাকি চুপটি করে বসে আমার ভিডিওটি দেখতেছো, লাইক করনি? প্লিজ আপুরা লাইক করে দাও। লাইক করে দিলে কাজ কাজ অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি দেখার পরে অবশ্যই একটা কমেন্টস করে দিবে। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। তাই অবশ্যই 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 কমেন্টস করবে, ভুলে যেও না কিন্তু। আমি একটা পোস্ট করেছিলাম কমিউনিটিতে থাম্বনেইল লেখা নিয়ে। থাম্বনেইলে লেখা দিব কি না দিব, বা থাম্বনেইলে লেখা দিলে কি হবে, তোমরা তো কোনো উত্তরই বলো না, তোমরা কেউ কোনো কমেন্টসই করলো না। আচ্ছা, একটা পোস্ট দেওয়ার পরে তোমরা যদি কোনো কমেন্টস না করো বা তোমাদের যদি মতামত না জানাও, তাহলে কি ভালো লাগে বলো? এই কারণেই আমি অনেক সময় পোস্ট দিই না। কষ্ট করে লিখি, লিখতেও তো সময় লাগে, ওই সময় অনেক কাজ করলেও সেই কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলা পোস্টটা ছাড়লাম, এখন মনে করো যে সন্ধ্যা হয়ে গিয়েছে, বাট কোনো লাইক বা একটা কমেন্টসও পেলাম না। আমার এত সাবস্ক্রাইবার আপুরা, তারা এই পোস্টটা কি পড়ে নেই, দেখে নেই, ওদের কি মতামত সেটা কি আমাকে বলতে পারে না, জানাতে পারে না? তাহলে তো আমার কাছে ভালো লাগতো যে না, একের জন্য একের মত থাকতেই পারে, সমস্যা নেই, কিন্তু আমি তো বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবার আপুরা কী চায়, বা ওদের কাছে কোনটা ভালো লাগে, বা আমার ভিডিও যেভাবে ছাড়ি বা যেভাবে ভিডিও থাম্বনেল দেই ওদের সেটা পছন্দ হয়, এটা তো আমি বুঝতে পারবো, তাই না? কিন্তু কিছুই তো বুঝতে পারলাম না। প্রচণ্ড বৃষ্টি হওয়ার পরে নাচেতেও বাসা থেকে বের হওয়া লাগলো, কোনো উপায় ছিল না। আজকে সোমবার, খিচুড়ি আনতে হবে, তাছাড়া বোরখাটা বানানো হচ্ছে না। এদিকে সামনে আবার স্কুল খুলে দিবে, তখন তো এই বোরখা পরে যাওয়া সম্ভব না, বোরখা তো বানাতেই হবে। তো আজকে আমি বোরখা বানাতে দিলাম। ঠিক বানাতে দিলাম না, অর্ডার দিয়েছি, এখনও মাপ দিইনি, কারণ বোরখা চা বাসায় আমি লেস লাগাবো ভাবতেছি, কিন্তু লেস তো এই দোকানে নেই। লেস ওদের পাশে দোকান আছে, যেটা বন্ধ আছে, যেটা মনে করো যে 1টা বাজের আগে বন্ধ হয়ে যায়, আবার বিকালবেলা খোলে। তো এখন তো আমার আবার খিচুড়ি নিয়ে এখানে আসা সম্ভব নয়, কারণ খিচুড়ি নিয়ে আসতেই তো খবর হয়ে যাবে। পানি জমে গিয়েছে রাস্তায়, কীভাবে যে যাবো বুঝতে পারছি না। আর তাছাড়া আমি যখন আসবো তখন মনে করে যে প্রায় 4টা বা 3:30 বাজবে, ওই সময় তো দোকান খুলবে না, দোকান খুলবে আসার জন্য পরে। তো শুধু শুধু আমার এসে কোনো লাভ নেই, তাই আজকে আর আসবো না। পরে একদিন এসে লেস পছন্দ করে মাপটা দিয়ে যাব। উনি আমাকে একটা রিসিট দিয়েছেন যে ওনার কাছে কাপড়টা আছে, কাপড়টা নিব না, কাপড়টা এখানেই রেখে যাচ্ছি। এই দেখো, ওনারা কাপড়টা গিট্টু বেঁধে রেখে দিল, মানে যে রিসিটটা ওটা কাপড়ের ভিতরে ঢুকে গিট্টু মেরে দিল আর কি। ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো। তো যাই হোক, অনেক কষ্টে রিক্সা খুঁজে পেয়ে সেই রিক্সা করে 1 নম্বরে যাচ্ছি, রিক্সা তো পাচ্ছি না। আমাদের ওদিকে অনেক পানি জমেছে, মনে করো যে প্রায় হাঁটু ভাঙা পানি। রিক্সাওয়ালারা যেতে ভয় পায়, তাই অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছে আর কি। রিক্সা ওঠার পরে রিক্সাওয়ালা বলতেছে কিয়াংশি জানির সামনে রেখে দিবে। আমি বললাম ঠিক আছে, আপনি আমাকে কিয়াংশি সামনে রেখে দিলেই হবে, আমি সামনে হেঁটে যাব। আমি বুঝতে পারিনি যে উনি আমাকে কিয়াংশি জানে যে অপোজিটে রেখে দিবে, মানে আমাকে রাস্তা পার লাগবে, এটা আমি বুঝতে পারিনি। আমি 30 টাকা করে রিক্সা ভাড়া চাচ্ছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। 40 টাকা করে রিক্সা ভাড়া করলে ওরা যেত। তো উনি বলছে যে 30 টাকা করে যাবে, এই জন্য আমি ওনার গাড়িতে উঠেছিলাম। কিন্তু তখন উনি আমাকে বলেন নাই যে উনি আমাকে কিয়াংশির সামনে নামিয়ে দিবেন, ওঠার পরে বলেছেন। তারপরে আমি মেনে নিয়েছিলাম, কিন্তু উনি যে আমাকে রাস্তা পার হওয়ার আগে নামিয়ে দিবেন সেটা আমি বুঝতে পারিনি। এদিকে অনেক পানি জমে গেছে, এই পানি ডিঙিয়ে ওপারে যাওয়া অনেক কষ্টকর বিষয়, কিন্তু কি করে আমাকে কষ্ট করে ওপারে যাওয়া লাগলো। আর খুব রাগ হলো, কেন যে আমি এসে উঠলাম, কেন যে আমি ঠিকভাবে খুলে সব কিছু বললাম না, বা লোকটার কথা ভালোভাবে শুনলাম না, বা লোকটা আমাকে বললো না। আর যখন বললো তখনই আমি নেমে যেতাম, সেটাই ভালো হতো। যাই হোক, বেশি বুঝলে যা হয়, বেশি কম খুঁজতে গিয়ে এখন আমার এই সমস্যা হয়ে গেল। আমি ওনাকে এটাও বলেছিলাম যে আপনাকে আমি 10 টাকা বা 20 টাকা বাড়িয়ে দেবো, আপনি যান, কিন্তু তারপরে উনি যাওয়ার জন্য রাজি হচ্ছিলেন না, মানে উনি যাবেনই না। এইভাবে করে আমাকে ঠকানোর কোনো কারণ ছিল না। যাক, আল্লাহ পাক ওনার বিচার করবেন। উনি এইভাবে করে আমাকে ঠকালো, কাজটা একদমই ঠিক করেননি। পানি ডিঙ্গিয়ে কষ্ট করে হেঁটে যাচ্ছি, ভাগ্য ভালো বৃষ্টি নেই, বৃষ্টি হলে তো অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেত। যেখানে বোরখা বানাতে দিয়েছিলাম ওই দোকানের পাশেই ভ্যাঙ্গার দিয়ে দেখলাম আম বিক্রি করতেছে। তোমাদেরকে তো বলেছিলাম যে আমি কাঁচা আমে আচার বানাবো, তো ওখান থেকে আমি 3 কেজি কাঁচা আম কিনে নিয়েছিলাম। তো সেই আম নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি।
কাঁচা আমের আচার বানানোর জন্য আমি 300 টাকা জমিয়েছিলাম। বাবু আজকে রিক্সা ভাড়া বাবদ 100 টাকা দিয়েছে, 400 টাকা হলো। এখন আমার 14 সপ্তাহ চলতেছে, মানে প্রায় শেষের পথে আর কি। 4 মাসের প্রেগনেন্সিতে এত বেশি কষ্ট করতে হবে ভাবতেও পারিনি। স্কুলে আর যাওয়া হয়নি, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। এদিকে আবার বউ আসবে, এই জন্য অপেক্ষা করেছিলাম, সেটাও আসলো না। প্রচুর বৃষ্টি হওয়ার পরে বাসা থেকে বের হলাম, তখন মনে করো যে 2টা বেজে গেছে। ওই সময় স্কুলে গিয়ে কী লাভ হবে বলো? এই কারণে স্কুলে যাওয়া হলো না। খিচুড়ি নিয়ে বাসা চলে যাচ্ছি, রিক্সায় উঠেছি। আবার সেই 30 টাকা দিয়েই রিক্সায় উঠেছি। আমাদের বাসা থেকে 1 নম্বর মেইন রোডে 30 টাকাই ভাড়া। বৃষ্টির কারণে 10-20 টাকা কম বেশি হয় আর কি। তো কিয়াশি চাইনিজের গলিতে যাচ্ছি, ওদিক দিয়ে গেলে আবার সমস্যা নেই, পানি নেই, সহজে দ্রুত যাওয়া যাবে। কিন্তু এবারও সমস্যা বাঁধলো। একটু সামনে যাওয়ার পরে এই লোক দেখলো পানি জমে আসে। তো আমি তো বুঝতে পারছি না পানিটা কীভাবে আসলো, কারণ আমি যখন আসছিলাম তখন তো পানি দেখিনি। তো উনি কোন রাস্তা দিয়ে গিয়েছে এটা তো আমি জানি না, ওনার তো চেনা কথা রাস্তাটা। তো উনি তখন বলছে আমি যাবো না। আমি বলছি আপনি যাবেন না কেন? আপনাকে তো আমি ঠিক করলাম। বলছে না, পানি নিয়ে গিয়ে আমি যাবো না, আমার ইসের সমস্যা হবে। আমি বললাম আপনি তো জানেন বৃষ্টি হচ্ছে, তো আপনি বুঝবেন না পানি আসে কি না আসে? আপনি সেভাবে করে আমাকে উঠাবেন না। আপনি আমাকে আগেই না করতেন, আপনি আমাকে উঠিয়ে এখন কেন এগুলো বলতেছেন? মেজাজটা এত বেশি গরম হয়ে গেছিলো জানো না। আল্লাহর রহমতে ওই সময় একটা রিক্সা চাচ্ছিল, তো উনি ওই রিক্সাটা ঠিক করে দিল। সেই রিক্সা করে চলে আসলাম 40 টাকা ভাড়া দিয়ে। ওনাকে এখনও টাকা দেয়নি। ওনাকে আমি টাকা দিব কিভাবে? উনি তো আমাকে মাদ্রাসায় নামিয়ে দিয়েছেন। তাছাড়া আমার কাছে আর 10 টাকা আছে, এই 10 টাকা দিলে কি উনি নেবে না? শুধু ওনার সাথে ঝামেলা করে কী লাভ? তাছাড়া যে রিক্সায় আমি উঠেছি ওই রিক্সাওয়ালা চৌষট্টি নিচে যাবে না। 30 টাকাই ওখান থেকে ভাড়া ছিল, কিন্তু উনি যাবে না। তো কী আর করার, ওই রিক্সা করে চলে আসলাম। পরে আবার রিক্সা খুঁজে ঝামেলা কে জড়াবে? উনি যদি 30 টাকা ভাড়া যেত তাহলে আমি ওই রিক্সাওয়ালাকে 10 টাকা বা 20 টাকা দিতাম, কিন্তু সেটা আর হলো না। দেখো আমি কি কিনেছি, একটা ফুল কিনেছি আর জুতা কিনেছি। চুনানার জন্য ছোটো একজোড়া জুতা কিনেছি। তোমাদেরকে ভুল বলেছিলাম, বাবু আমাকে 200 টাকা দিয়েছিল, আর আমার কাছে 300 টাকা ছিল। মোট মিলে 500 টাকা ছিল। 45 টাকা করে আম কেজি নিয়েছিল। 3 কেজি আম কেনা, তারপরে রিক্সা ভাড়া দেওয়া, এগুলো করতেই 200 টাকার মতো খরচ হয়ে গিয়েছিল। আমার নিয়ত ছিল এই টাকা দিয়ে আমি রিক্সা ভাড়া দিব, আর আম কিনবো, গুড় কিনবো, তেল কিনবো, আর যদি পারি তাহলে আমি আচার কিনবো। কিন্তু সেগুলো কিছুই করা হলো না। আম তো কেনা হলো, কিন্তু গুড় কেনা হলো না, তেল কেনা হলো না। তো হঠাৎ করে দেখলাম যে ফুল বিক্রি করতেছে, দাম করলাম, যা হয় আর কি, দেখলে পছন্দ হলে দাম করি। তো প্রথমে বলেছিল 150 টাকা, আমি বললাম না 150 টাকা হবে না। আমি বললাম 100 টাকা হবে। তো দেখলাম যে লোকটা 100 টাকা দিয়ে দিল। এই ফুলগুলো আরও 2 কালারের ছিল, একটা ম্যাজেন্টা কালার আর একটা ছিল পাপে কালারের। পাপে কালারের ফুলটা আগে কিনেছিলাম, তো সেটা কিনলাম না। অরেঞ্জ কালারের ফুলটা ভালো লেগেছিলো, তাছাড়া আমার বাসায় অরেঞ্জ কালারের ফুল নেই, তো এই কারণে কিনলাম আর কি। একটু আগে তোমরা দেখলাম না সাউদার পায়ে জুতা, সায়রার পায়ে জুতা, জায়নের পায়ে জুতা। তো জায়না তো ঠান্ডার সমস্যা, তো এই কারণে ওকে বলেছিলাম সবসময় জুতা পরে থাকতে। এখন ওকে থেকে সায়রাও পরবে। জানা কথা, সায়রা পরলে তো সাউদা পরবেই, সায়রা সব কাজে সাউদার ভাগ লাগে। তো সাউদাও বাসায় জুতো পরে নিল। এই জুতোটা জায়নের ছিল আর কি, সেটা সায়রা পরেছিল, এখন সাউদা পরতেছে। এইদিকে সবার জুতো পরে দেখে জুদানাও মনটা খারাপ হয়ে যায়। ও কারো জুতা পরতেও পারে না, ধরতেও পারে না, ধরলেই সবাই নিয়ে যায়। ওর সাথে সবাই চেঁচিলি করে, বেচারা অনেক মন খারাপ করে, ওর কোনো জুতা নেই। তো এই জিনিসটা দেখতে আমার কাছে অনেক খারাপ লাগে। আমার ছোটো মেয়েটা জুতো ছাড়া হাঁটে, ওরও ইচ্ছা করে জুতা পরতে। তো গুড় কেনার জন্য সামনে হাঁটছিলাম, দেখলাম যে সুন্দর সুন্দর জুতা বিক্রি হচ্ছে। তো ওই জুতা দেখে কেনার লোভটা সামলাতে পারলাম না। ভাবলাম গুড় তো আমি পরেও কিনতে পারবো, কিন্তু জুতা তো পরে কিনতে পারবো না, কারণ আমাদের বাজারে তো বাচ্চাদের জুতা পাওয়া যায় না। গুড় পাওয়া যাবে, তেল পাওয়া যাবে, এই কারণেই জুতাটা কিনে নিলাম। তাছাড়া পরে যদি এই জুতা না পাই, কিন্তু এখন মনে হচ্ছে এই জুতা কেনা আমার ভুলই হয়েছে। আবেগে বসে পড়ে জুতাটা আমি কিনে ফেলেছিলাম। এই জুতা না কিনে আমার গুড় আর তেল কেনা দরকার ছিল, কারণ এই জুতা যদি না কয়েকদিন পরে এখন আর পরে না, মানে ওকে পরিয়ে দিলে ও পায়ে থেকে খুলে ফেলে, একটু হাঁটে আবার খুলে ফেলে, মানে পরে থাকে না আর কি। কী আর করার, এই জুতা না পরলে তো আর কিছু করার নেই। এটা আমি সুন্দর করে আলমারিতে রেখে দিব, আমার যে পেটে বাচ্চা আছে ও আসলে পরবে। ফুলটা কেমন হয়েছে আর জুতোগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। সব টাকা খরচ করে ফেললাম, আম তো কিনে আনলাম, এখন গুড় আর তেল পাবো কোথায়? ওটা কিনবো কীভাবে? বাবুরা বোধহয় জীবনে আনবে না। ওনাকে অবশ্যই বলেছিলাম, উনি তো খ্যাপা, যে ওনার টাকা দিয়ে আমি কেন আম কিনলাম। উনি আমাকে স্কুলে যাওয়ার জন্য আর কিছুই আনার জন্য 200 টাকা দিয়েছিল। তো সেই টাকা দিয়ে তো স্কুলে যাওয়া হলো না। এখন কালকে আবার স্কুলে যাওয়া লাগবে। ওই কালকে আবার স্কুলে যাওয়ার সময় টাকা দিবে কি না আল্লাহই জানে, সেটা নিয়ে আবার অনেক বেশি কাহিনী করবে উনি। উনি যেহেতু আগে চলে আসে, তাই জায়ানকে বলেছিল নিচে নামতে। তো জায়ান নিচে নেমে গেলে ওকে পিঠাগুলো পাঠিয়ে দেয়। স্কুলে কিছু কাগজপত্র প্রিন্ট করতে হবে, সেই কাগজটাই জায়ান নিয়ে গিয়েছিল। চিতই পিঠা খেতে ভালোই লাগতেছে ভর্তা দিয়ে। সাউদা এবং জুনানার সময় চিতই পিঠা খেতে ভালো লাগতো না, কিন্তু এবারে ভালো লাগতেছে। প্রেগনেন্সির সময়টাই এরকম, এক এক সময় এক এক জিনিস ভালো লাগে। যেটা খুব ভালো লাগতো সেটা ভালো লাগে না, যেটা একদমই ভালো লাগে না সেটা ভালো লাগে।
অনেক আপুরাই আমাকে অনেক ধরনের কমেন্টস করে যে আপু আমার ৩য় সিজার হবে, বা আমি আবার বাচ্চা নিব, আমার 4th সিজার হবে, বা 4th সিজার হয়ে গেছে, বাচ্চা মারা গেছে, কী করব। তো অনেক আপুকে আমি অনেক পরামর্শ দিয়ে অনেক কিছু বলেছি। সবাইকে তো আর কমেন্টসে ওইভাবে করে সব কিছু বলা যায় না। যদি কারো পার্সোনাল কিছু জানার থাকে বা জিজ্ঞাসা করার থাকে, তাহলে তোমরা আমার ফেসবুক পেজে জয়েন করতে পারো। ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারো। তখন আমি তোমাদের সাথে ডিটেলস এ বিষয়ে আলাপ করতে পারবো, তোমাদের সমস্যা জানতে পারবো বা সে অনুযায়ী সমাধান করতে পারবো। বাট কমেন্টসে তোমরা সেভাবে করে সম্পূর্ণ সমাধান তোমাদেরকে আমি দিতে পারবো না। ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে আসতে পারো, বা আমার এই চ্যানেলের নামে সার্চ করলেই তোমরা পেজটা পেয়ে যাবে। একই প্রোফাইল পিকচার ছবি ফেসবুক পেজে দেওয়া আছে। মাশাআল্লাহ, ফেসবুক পেজে আমার ভিউজ বাড়তেছে, অনেক বাড়তেছে, আবার ফলোয়ার্সও বাড়তেছে। আগের মতো সেই সমস্যাটা নেই যে ফলোয়ার্স বাড়ে ভিউজ বাড়ে না, এরকম হচ্ছে না আর। আমটা খেতে ভালোই লাগতেছিল। এরকম গোল আম আমাদের আগে গাছের ছিল, আমাদের টিসের বাড়িতে আগে এরকম গোল আমের গাছ ছিল। আমগুলো খেতে যে মজা লাগতো না, সে আমগুলো খাওয়ার কথা অনেক মিস করতেছি। সাথে আমার মাকেও মিস করতেছি। আমার মা কত চেঁচামেচি করতো আমগুলো পেড়ে খেলে, কাঁচা আম পেড়ে খেলে। আর বৃষ্টি আসলে ধুম করে টিনে চালে আম পড়তো, আমরা দৌড় দিয়ে গিয়ে আমগুলো নিয়ে আসতাম। এই আমগুলো সবার পরে হতো, এগুলো কিন্তু আগে হতো না। আমাদের 2টা আম গাছ ছিল, 2টা আম গাছের আম 2 রকম ছিল, তবে প্রচুর মিষ্টি ছিল, পাকলে অনেক মিষ্টি হতো আমগুলো। সময় চলে যায় কিন্তু স্মৃতি রয়ে যায়। স্মৃতির পাতা শুধু আওড়াতে থাকি সেই সময়ের দিনগুলো, সেই সন্ধানের দিনগুলো। সেই দিনগুলো জীবনে আর কোনদিন আসবে না, তবে স্মৃতির পাতায় সেগুলো পড়ে থাকবে আজীবন। এটাই তো জীবন। জীবনে কখনো কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না, সব কিছুই ক্ষণস্থায়ী। তাই আমাদের বর্তমান সময়টুকু উপভোগ করতে হবে, যতটুকু সম্ভব এনজয় করতে হবে, কারণ এই সময়টা পরে আর ফিরে আসবে না। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।